স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। চলুন দেখে নেই সারা দেশের সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। বিগত ৩ নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন এবার তাদের রাখা হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা। 2014, 18 ও 24 সালের জাতীয় নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন আগামী নির্বাচনে তাদের কোনো দায়িত্বে রাখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে যথাসম্ভব তাদের দায়িত্ব দেওয়া থেকে বিরত থাকবে সরকার। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচার আইনি প্রক্রিয়ায় হবে। সেফ এক্সিটের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি দেশে থাকি, আমার সন্তানেরা দেশে থাকে, আমার সেফ এক্সিটের প্রয়োজন নেই। আগামী নির্বাচন সুষ্ঠু করতে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করেন সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। 1 বছরে 4 বার আইন সংশোধন। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বেশ কিছু সংশোধনী এনেছে অন্তর্বর্তী সরকার। গত বছর 17 অক্টোবর ট্রাইব্যুনাল নতুন করে বিচার কাজ শুরু করার পরের 1 বছরে আইনটিতে 4 বার পরিবর্তন আনা হয়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সময়োপযোগী করার জন্য এসব সংশোধনী আনা হয়েছে। প্রথম সংশোধনী আনা হয় নভেম্বরে। আগে শুধু বাংলাদেশের ভেতরে সংঘটিত অপরাধকে আমলে নিতে পারতেন ট্রাইব্যুনাল। 24 নভেম্বর তা সংশোধন করে বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধও ট্রাইব্যুনালে আমলে নেওয়ার বিধান যুক্ত করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দ্বিতীয় দফা পরিবর্তন আনা হয় চলতি বছর 10 ফেব্রুয়ারি। ওই সংশোধনীর নাম রাখা হয় আন্তর্জাতিক অপরাধ অধ্যাদেশ 2025। সংশোধনীতে আগে আসামি আত্মপক্ষ সমর্থনের জন্য 6 সপ্তাহ সময় পেতেন, এখন তা কমিয়ে 3 সপ্তাহ করা হয়। দ্রুত বিচার সম্পন্ন করার জন্য এই সময় কমানো হয়। এরপর চলতি বছর 10 মে তৃতীয়বার সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। এর মাধ্যমে রাজনৈতিক দল ও এর সঙ্গে সংযুক্ত সংগঠন বা ব্যক্তি গোষ্ঠীকে বিচারের আওতায় আনার বিধান যুক্ত করা হয়। এর আগে এমন সুযোগ ছিল না। সর্বশেষ 6 অক্টোবর রাতে 4র্থ সংশোধনীর অধ্যাদেশ জারি করে সরকার। তার আগে 4 সেপ্টেম্বর ওই সংশোধনীর প্রস্তাব অনুমোদন দিয়েছিল উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে 1973 সালের আইন সংশোধন করে নতুন ধারা 20C যোগ করা হয়। প্রথমবারের মতো সারা দেশে টাইফয়েডের টিকা দান কর্মসূচি শুরু। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সারা দেশে টাইফয়েড প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে এই টিকার আওতায় আনা হবে। রোববার সকালে ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। আগামী 1 মাস ধরে সারা দেশে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে নূরজাহান বেগম বলেছেন, আমাদের দেশে এখনো শিশুরা টাইফয়েডে মারা যায়, এটা লজ্জার বিষয়। যেমন আমরা ডায়রিয়া ও রাতকানা প্রতিরোধে সফল হয়েছি, ইনশাল্লাহ এবার টাইফয়েডেও প্রতিরোধ করতে পারব। তিনি আরও বলেন, রোগ প্রতিরোধ এখন আমাদের সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। যত বেশি মানুষ, বিশেষ করে শিশুদের টিকার আওতায় আনা যাবে, তত কমবে হাসপাতালের ভিড় ও চাপ। টাইফয়েড এমন একটি রোগ যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা যদি এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিশুর কাছে টিকা পৌঁছে দিতে পারি, তাহলে টাইফয়েডে মৃত্যুর ঘটনা কার্যত বন্ধ করা যাবে। বাংলাদেশে এই প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচিতে ব্যবহৃত হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকা। এই টিকা সরবরাহে সহায়তা করছে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন। জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতা করবে না বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন্ন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি। ইতোমধ্যে যুগপথ আন্দোলনে যুক্ত মিত্ররা 217টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দলটির কাছে। তবে এবার জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বা সমঝোতা করবে না দলটি। তাই অন্য মিত্র দলগুলোর নেতাদের নিজ আসনে জনপ্রিয়তা কেমন সেই খোঁজ নিচ্ছে দলটির একাধিক টিম। এর মধ্যে একাদশ জাতীয় নির্বাচনে শরিকদের ছাড় দেওয়া আসনগুলোর বেশিরভাগই
এবারও ছাড় দেওয়া হতে পারে। কয়েকজনকে মৌখিকভাবে নিজ আসনে কাজ করার জন্য ইতোমধ্যে বিএনপির হাইকমান্ড থেকে বলা হয়েছে। তবে মিত্রদের মধ্যে যাদের এবার মনোনয়ন দেওয়া সম্ভব হবে না তাদের সংসদের উচ্চ কক্ষে মূল্যায়নের চেষ্টা করবে বিএনপি। সর্বশেষ 2028 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের 58 আসনে ছাড় দিয়েছিল বিএনপি। এর মধ্যে জামায়াতে ইসলামীকে 22 আসন এবং অন্যান্যদের 36 আসন ছাড় দেয় দলটি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মিত্রদের কয়টি আসন ছাড় দেবে বিএনপি তা চলতি মাসেই জানা যাবে। যাদের ছাড় দেবে তাদের বিএনপির হাইকমান্ড থেকে সবুজ সংকেত দেয়া হবে। আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় অবস্থানরত শিক্ষকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। জানা গেছে, পুলিশ শিক্ষকদের সরানোর জন্য জাতীয় প্রেস ক্লাবের দিকে অগ্রসর হওয়ার সময় আন্দোলনরত শিক্ষকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে শিক্ষকরা সাময়িকভাবে সরলেও পরবর্তীতে পুনরায় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। মাইকে শিক্ষক নেতারা সবাইকে শান্তি বজায় রেখে একত্রিত থাকার নির্দেশ দেন। এর আগে দুপুরে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের 13 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনা করতে। গত 13 আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল সংগঠনটি। তারা মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া বৃদ্ধি এবং সার্বজনীন বদলির দাবি জানিয়েছেন। সেই সময় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 14 সেপ্টেম্বর অর্ধ দিবস, 15 ও 16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলনে অনুষ্ঠিত হয়। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াত সহ 7 দলের স্মারকলিপি। জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 7টি দল। ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের কাছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল নেতৃত্বে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি, খেলাফত মজলিস, জাগপা ও নেজামে ইসলাম পার্টি সহ 6টি রাজনৈতিক দল তাদের আলাদা আলাদা প্রতিনিধির মাধ্যমে এসব স্মারকলিপি জমা দেন। এ সময় ঢাকা মহানগর জামায়াত ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, কোনো একটা দলকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করলে ইসিকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনারের রাজনৈতিক পরিচয় দেশবাসী জানেন। সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানান তিনি। হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকেই দেখা যাবে ব্যক্তির ফেসবুক প্রোফাইল। মেটা এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি নতুন সুবিধা চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকেই নির্দিষ্ট ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেখা যাবে। বর্তমানে ফোন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে বার্তা, ছবি বা ভিডিও পাঠানো এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেলেও নিয়মিত যোগাযোগ হলেও বন্ধু তালিকায় না থাকা ব্যক্তিরা পরিচিতদের ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারেন না। এই সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপের সঙ্গে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্ক যুক্তের সুযোগ চালু করা হচ্ছে। এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকে অন্য ব্যবহারকারীরা সেই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের তথ্য জানতে পারবেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট WA-Beta-Info জানিয়েছে, হোয়াটসঅ্যাপের সঙ্গে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্ক যুক্তের সুযোগটি প্রথম শনাক্ত করা হয় হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে। এবার iOS বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি যুক্ত করা হচ্ছে। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে প্রোফাইল অপশন থেকে এডিট অংশে গিয়ে তাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক যুক্ত করতে পারবে। লিঙ্কটি যুক্ত করার পর এটি প্রোফাইলের যোগাযোগ সংক্রান্ত তথ্যের নিচে দেখা যাবে। ফলে অন্য ব্যবহারকারীরা এক ক্লিকেই সংশ্লিষ্ট ব্যক্তির ফেসবুক পেজে যেতে পারবেন। সারা দেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।